আমার নাম নূপুর। ধনী পরিবারের 4 ভাইয়ের একমাত্র বোন আমি। আমার বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন, কিন্তু আমার দাদারা আমাকে বাবা মায়ের অভাব কোনোদিন বুঝতে দেয়নি। আমি এত আদর আর ভালোবাসায় বড় হয়েছি যে তারা কোনো কিছুর অভাব কোনোদিন বুঝতে দেয়নি। আমি যা চেয়েছি তাই সঙ্গে সঙ্গে পেয়েছি। আমার বড় দাদা গ্রামে মাতব্বর আর ছোট 2 দাদা বিদেশে পড়তে গিয়েছিল, কিন্তু আমার পড়াশোনা করতে ইচ্ছে করত না। আর এক ভাই গ্রামে ডাক্তারি করত। আজকাল দেখি ছেলে হোক বা মেয়ে সবারই মোবাইল আছে। তাই আমি আমার দাদার কাছে একটা স্মার্টফোন চাইলাম। আমার বড় দাদার সাথে সাথে আমাকে একটা নতুন এই স্মার্টফোন কিনে দিলেন। এটা পেয়ে আমি খুব খুশি। আমি খুব সুন্দরী, তাই নিজের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতাম। আর অনেক লোক আমার ছবিতে লাইক এবং কমেন্ট করত। লোকজন আমাকে খুব পছন্দ করতে শুরু করেছিল। একদিন আমি সোশ্যাল মিডিয়ায় সজীব নামের একটি ছেলের সাথে কথা বলে। সে খুব বুদ্ধিমান। ও আমাকে বুঝিয়েছিলেন যে ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কেন উচিত না। তারপর সোশ্যাল মিডিয়া থেকে আমার সব ছবি ডিলিট করে দিয়েছি। ধীরে ধীরে সজীবের সাথে আমার বন্ধুত্ব বাড়তে থাকে এবং আমাদের বন্ধুত্ব কখনো প্রেমে পরিণত হয় বুঝতে পারিনি। তার সাথে প্রতিদিন ফোনে কথা বলতাম আর ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। আমি গ্রামের মেয়ে আর সজীব শহরের। আমরা দুজনেই একে অপরের প্রেমে পড়েছি। একদিন জানতে পারলাম আমার দাদা গ্রামের উকিলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কিন্তু আমি সজীবকে ভালোবাসি, তাই অন্য কাউকে বিয়ে করব কিভাবে? আমি আমার বৌদিকে সজীবের কথা বললাম। যখন বৌদি দাদাকে বলল সজীবকে আমি ভালোবাসি, তখন দাদা আমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে আমাকে বলে ছেলের সাথে কথা বলবি না। সোশ্যাল মিডিয়ায় দেখে কারো প্রেমে পড়া ঠিক না। এই ধরনের মানুষেরা সবসময় প্রতারক হয়, যারা মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করে। কিন্তু সজীব এরকম না। আমি দাদাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু দাদা আমার কোনো কথা শোনেননি। দাদা আমাকে সজীবকে ভুলে যেতে বলেছিলেন, কিন্তু আমি ভুলতে পারিনি। সজীব আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। আমি দাদাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দাদা বোঝেননি। তাই একদিন রাতে অন্ধকারে গোপনে বাড়ি থেকে পালিয়ে সজীবের দেওয়া ঠিকানায় পৌঁছায়। সজীবের সাথে দেখা হওয়াতে আমি খুব খুশি, কারণ সবুজকে প্রথমবার দেখেছি। আমাকে দেখে সজীবও খুব খুশি। শুধু যে ফ্যামিলিতে কেউ নেই, ও একটা ভাড়া বাড়িতে থাকে। আমরা দুজনে কোর্ট ম্যারেজ করে স্বামী স্ত্রী হই। সংসারকে সুন্দরভাবে চালানোর জন্য সজীব খুব পরিশ্রম করত। আমি সজীবের সাথে খুব খুশি। আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, তাই হয়তো আমার দাদারা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার স্বামীকে নিয়ে খুশি। সজীব ও আমার ছোটখাটো প্রয়োজনের যত্ন নিত। আমি আমার জীবনে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য কখনো আফসোস করিনি। কিন্তু একদিন আমার সাথে এমন ঘটনা ঘটল যে আমি কল্পনাও করতে পারিনি। গল্পটির মাঝখানে একটি কথা বলতে চাই। আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একদিন আমি ফোন পেলাম, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দৌড়াতে দৌড়াতে হাসপাতালে গিয়ে দেখি আমার স্বামী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মানে আমার সারা জীবন নষ্ট হয়ে গেছে, যার জন্য আমি গ্রাম থেকে শহরে এসেছি, আর সে আমাকে একা রেখে চলে গেছে। কাঁদতে কাঁদতে আমি অজ্ঞান হয়ে গেলাম। সেই অবস্থাতেই আমি শেষকৃত্য করেছি, কারণ এই শহরে আমার স্বামী নিজের বলতে কেউ নেই, আর আমারও স্বামী ছাড়া কেউ নেই। কিন্তু সেও আমাকে ছেড়ে চলে গিয়েছে। এখন আমি সম্পূর্ণ একা। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন হতে পারে। আমি খুব একটা শিক্ষিত না, এবং আমার যা কিছু আইডি ছিল সব দাদাদের বাড়িতে। তার আইডি না থাকায় আমি কোনো কাজও পাচ্ছি না। বিয়ের মাত্র 2.5 মাস পরে সজীবের মৃত্যুর পর আমি দাদাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা আমাকে অস্বীকার করে। বলে, তুই আমাদের জন্য মরে গেছিস, তুই আর এই বাড়িতে পারবি না। আমরা সারা গ্রামে বলে দিয়েছি তুই মারা গেছিস, আর একটা লাশ এনে গ্রামের সবাইকে দেখিয়েছি। আমি জানতাম যে দাদাদের কাছ থেকে আমি এরকমই উত্তর পাব।
কিন্তু আমি এখন কিভাবে বাঁচব? আমার মাথায় তো সমস্যার পাহাড় নেমে এসেছে। সজীব মারা গেছে। 1.5 মাস হয়ে গেছে। কয়েকদিন আশেপাশের লোকজন আমাকে সাহায্য করে, কিন্তু কতদিন এভাবে কেউ সাহায্য করতে পারে? আমি ঘরের কিছু জিনিসপত্র বিক্রি করে কোনো রকম খেয়ে পড়ে বাঁচতে লাগলাম। কিন্তু ভাড়া না দেয়া একদিন বাড়িওয়ালা আমাকে বাড়ি থেকে বের করে দিলেন। এখন এমন খারাপ দিন এলো যে আমি রাস্তায় ভিক্ষা করতে বাধ্য হলাম। যখন কেউ খাবার দিত তখনই খেতাম, না হলে খালি পেটে ঘুরে বেড়াতাম। থাকার জায়গা ছিল না, তাই রাস্তায় দিনরাত পড়ে থাকতাম। একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে একজন লোক ভিক্ষা দিতে এলে আমি তার পা ধরে বলতে লাগলাম, স্যার, আমি 2 দিন কিছু খাইনি, আমাকে কিছু খেতে দিন, দয়া করে আমাকে কিছু খেতে দিন, না হলে আমি মরে যাব। তিনি আমাকে বললেন, তুমি কি আমার বাড়িতে যেতে পারবে? এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। তিনি বলতে লাগলেন, আমার বউ মারা গেছে, আমার একটি ছেলে আছে, বয়স 4 বছর, আমি চাই তুমি আমার ছেলের দেখাশোনা করো। যদি তুমি তার দেখাশোনা ঠিকমতো করতে পারো তাহলে আমি তোমাকে থাকা খাওয়ার সব দেব এবং তুমিও বেঁচে যাবে। যাই হোক, আমার জীবন খুব কষ্টে চলছিল। আমার থাকার কোনো জায়গা নেই। বাড়িওয়ালা বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এখন কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। তাই আমি সাথে সাথে রাজি হয়ে লোকটির সাথে তার বাড়িতে গেলাম। বাড়িটা অনেক বড় এবং সে খুব ধনী। উনি আমাকে খাবার খেতে দিলেন আর বললেন, পেট ভরে খাও। প্রথমত আমি পেট ভরে খাবার খেলাম। খাবার খাওয়ার পর তিনি আমাকে বললেন, তুমি বাড়িতে আরামে থাকতে পারো, এখানে তোমার কোনো সমস্যা হবে না। এই বাড়িতে শুধু আমি আর আমার ছেলে থাকি। এবার তুমি বলো তুমি কে? আমি বললাম, আমার নাম নুপুর এবং আমি খুব ধনী পরিবারের মেয়ে ছিলাম। আমি আমার 4 ভাইয়ের একমাত্র বোন। আমি সোশ্যাল মিডিয়ায় একটি ছেলের প্রেমে পড়ে গ্রাম ছেড়ে এখানে আসার পর আমাদের জীবন সুখেই চলছিল। তারপর একদিন আমার স্বামী দুর্ঘটনায় মারা গেলে আর আমাকে রাস্তার ধারে ভিক্ষা করতে বাধ্য হতে হয়। 3 দিন কিছু খেতে পাইনি, তাই আপনার পায়ে পড়ে মিনতি করেছিলাম। আপনি আমাকে সাহায্য না করলে আমি না খেয়ে হয়তো মারাই যেতাম। লোকটি তখন বললেন, তুমি আমার বোনের মতো, তুমি এখানে থাকতে পারো, কিন্তু বিনিময়ে তোমাকে আমার ছেলের দেখাশোনা করতে হবে। আমার বউ মারা গেছে, তাই আমি ছেলের যত্ন নিতে পারছি না। আমার একটা মেয়ের দরকার যে তাকে মায়ের মতো মানুষ করতে পারে। তিনি আমাকে তার ছেলের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন, এটা আমার ছেলে এবং এর নাম শিহাব। এর জন্মের পরপরই এর মা পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি কোলে নিয়ে তাকে আদর করতে লাগলাম। আমি ভাবতে লাগলাম, আজ যদি আমার ছেলে থাকতো তাহলে শিহাবের মতো হতো। আমিও বিয়ের 1 মাস পর গর্ভবতী হয়েছি।